নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দু একদিন কোনো পোস্ট করিনি আমাদের চ্যানেল থেকে। একটি বিশেষ কারণে আমাদের পোস্ট বন্ধ ছিল। আবার আমরা শুরু করলাম আমাদের গল্প। তাই আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে, আবারও মনে করিয়ে দিই, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তার বিজ্ঞাপনে লেখা থাকতো, এই দারুণ গরমের দিনে আরামে থাকা যায় যদি প্রতিদিন স্নানে ও প্রসাধনে থাকে ক্যালকাটা কেমিকোর সুগন্ধি নিম টয়লেট সাবান মার্গো। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে বলবো মার্গো সাবানের ইতিহাস। কিভাবে এই মার্গো সাবান প্রতিষ্ঠা হলো, কোন কোম্পানি তৈরি করতে শুরু করলো এই মার্গো সাবান, এবং কার ফর্মুলাতেই বা এই মার্গো সাবান এত বিখ্যাত হলো। একটা সময় ছিল যখন ভারতে মার্গো ব্র্যান্ড ছিল এফএমসিজি, মানে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস সংস্থার অন্যতম সেরা দ্রব্য। মার্গো নিম সাবান ত্বককে ময়েশ্চারাইজ করে, রুক্ষ ত্বকে চুলকানি এবং লাল ভাব দূর করে, এই সব আর কি। সঙ্গে সঙ্গে ছত্রাক, পরজীবী এবং বাহ্যিক সংক্রমণের হাত থেকেও ত্বককে রক্ষা করে। সেই সময় দাঁত এবং মাড়ির রোগ নিরাময়ের জন্য নিমের কার্যকারিতার উপর মানুষের মনে পূর্ণ আস্থা তৈরি হয়েছিল। তাছাড়া দেশীয় ল্যাভেন্ডার পারফিউমের দুর্দান্ত সুগন্ধও ছিল অভিজাত মহিলাদের পছন্দের তালিকায়, এবং বিয়ের কনের তত্ত্বের ট্রেতেও প্রসাধনের তালিকায় সাবান ছিল অপরিহার্য। তাই সুগন্ধ এবং উপকারিতা দুইয়ের মেলবন্ধনে মার্গো বাঙালির ঘরে ঘরে সহজেই পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু এই সাবান তৈরির ইতিহাসে যে লুকিয়ে আছে একজন বাঙালি উদ্যোক্তার গবেষণা, তা আমরা কজনই বা জানি। শুধু তাই নয়, কিভাবে এই সাবান দেশীয় বাজারে এতটা জনপ্রিয় হয়ে উঠল তা নিয়েও অনেকেরই মনে ধোঁয়াশা বেশ খানিকটা রয়ে গিয়েছে। তা কে ছিলেন মার্গো সাবানের জন্মদাতা, আর কোথায় বা ছিল তার আতুর ঘর? খগেন্দ্রচন্দ্র দাস এই ব্যক্তি ছিলেন উদ্যোক্তা, কলকাতা কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী। তার নেতৃত্বে এই কোম্পানিটি বহুল পরিচিত স্বদেশী ব্যবসায় পরিণত হয়। মার্গোর পাশাপাশি অন্যান্য আরো অনেক পণ্যের জন্য সুপরিচিত ছিল এই সংস্থা। কিন্তু কজন মনে রেখেছে এই বাঙালির স্রষ্টাকে? ইতিহাসের পাতায় বিস্মৃতির অতলেই রয়ে গেছেন সেই নায়ক। বাংলার এক ধনী বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন খগেন্দ্রচন্দ্র দাস। তার পিতা বাহাদুর তারকচন্দ্র দাস, যিনি পেশায় ছিলেন একজন বিচারক, এবং তার মা ছিলেন মোহিনী দেবী, যিনি পরবর্তীকালে একজন কট্টর গান্ধীবাদী এবং স্বাধীনতা কর্মী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। একটি মহিলা আত্মরক্ষা সমিতির প্রাক্তন সভাপতিও ছিলেন মোহিনী দেবী। শৈশব থেকেই স্বদেশী আন্দোলনে মায়ের সম্পৃক্ততা দেখে বড় হয়েছিলেন খগেন্দ্রনাথ, ফলে নিজেও জীবনের সেই পথেই অনুসরণ করেছিলেন। কলকাতায় পড়াশোনা শেষ করে খগেন্দ্রচন্দ্র শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার হন। তারিখটা 16 অক্টোবর 1905। লর্ড কার্জনের অধীনে বাংলার ইতিহাসে সেই চরমতম অধ্যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, বঙ্গভঙ্গ। আধুনিক বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গ নিছক কোনো ঘটনা ছিল না, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ডিভাইড অ্যান্ড রুল নীতির দ্বারা ইংরেজরা চেয়েছিল ভারতীয়দের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করতে। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় জনগণ ক্ষুব্ধ হয়ে বিরোধিতা করতে শুরু করে এই নীতির। উপনিবেশকারীরা শাসন করার সুবিধার্থে স্থানীয় জনগণকে নিজেদের শত্রুতে পরিণত করছে, হিন্দু মুসলিম বিরোধিতা তৈরি করছে, তা বুঝতে পারে ভারতীয়রা। শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। বাঙালির উচ্ছ্বসিত আবেগের বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন। প্রাথমিকভাবে ব্রিটিশ পণ্য বয়কট করা এবং শুধুমাত্র দেশীয় পণ্য ব্যবহার করা, এই ছিল স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র। এই আন্দোলনের
লক্ষ্যই ছিল বিদেশি পণ্যের বিপরীতে দাঁড়িয়ে দেশীয় পণ্যের ব্যবহারের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক ভিতকে সমৃদ্ধ করা এবং স্বাবলম্বী করে তোলা দেশের জনগণকে। একেই খগেন্দ্রর ব্রিটিশ বিরোধী মনোভাব ছিল তুঙ্গে। তার সঙ্গে যোগ দিল স্বদেশী আন্দোলনের হাওয়া। ফলে তিনি সহজেই জড়িয়ে পড়লেন আন্দোলনে। অন্যদিকে খগেন্দ্রের বাবা তখন ব্রিটিশ ভারত সরকারের কিছু নির্দিষ্ট কর্মকর্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাই তাকে জানানো হয়েছিল তিনি যদি ছেলেকে এই স্বদেশী কাজে বাধা না দেন তবে তার ছেলেকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। ফলে তিনি তড়িঘড়ি তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাওয়ার জোর করেন। খগেন্দ্রচন্দ্র তার পিতার আদেশ মানতে বাধ্য হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়। তিনি ঠিক করেন কিছুতেই ব্রিটেনে যাবেন না। রীতিমতো জেদ ছিল তার, তাই অন্য উপায়ে তার অবাধ্যতা প্রকাশ করেন। অপেক্ষা করেছিলেন উপযুক্ত মুহূর্তটির জন্য। 1904 সাল ইন্ডিয়ান সোসাইটি ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি থেকে একটি বৃত্তির প্রস্তাব দেওয়া হয় তাকে। এই সুযোগে তিনি আমেরিকান জাহাজে চড়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। 1907 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে খগেন্দ্রচন্দ্র এবং তার সহপাঠী সুরেন্দ্র মোহন বসু, যিনি ডাকপ্যাক ওয়াটারপ্রুফের প্রতিষ্ঠাতা, উভয়কেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। তারা দুজনেই 1910 সালে স্ট্যানফোর্ড থেকে রসায়নে স্নাতক হন। তারাই প্রথম ভারতীয় যারা মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরকমটাই তথ্য মেলে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নকালেও খগেন্দ্রচন্দ্র সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনে জড়িত ছিলেন এবং সেই সময়কালেই তিনি ভারতীয় স্বাধীনতা লীগের সঙ্গে যুক্ত হন। লালা হারদয়াল প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে অধ্যয়নরত ভারতীয় ছাত্রদের জন্য সভা এবং সেমিনারের আয়োজন করতেন, যাতে তারা বিদেশে বসেও ভারতের সমস্যার বিষয়গুলি সম্পর্কে সংবেদনশীল হতে পারে এবং নিজেদেরকে রাজনৈতিক আলোচনা এবং বিতর্কের সঙ্গে যুক্ত করতে পারে। খগেন্দ্রচন্দ্র দাস ছিলেন এমন একজন যিনি এসব অনুষ্ঠানে নিয়মিত যেতেন এবং আলোচনায় অংশও নিতেন। স্নাতক শেষ করার পরে খগেন্দ্রচন্দ্র এবং সুরেন্দ্র মোহন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু ফেরার পথে তারা জাপানি একটি সংস্থা ঘুরে দেখেন। সেখানে প্রত্যেকে তাদের মস্তিষ্কপ্রসূত ব্যবসা নিয়ে নানা রকম মত দেন। যেরকম সুরেন্দ্রমোহন বসুর জন্য ওয়াটারপ্রুফিং এবং খগেন্দ্রচন্দ্র দাসের জন্য ফার্মাসিউটিক্যালস। 1916 সাল কলকাতার 35 পণ্ডিতিয়া রোডে সূচনা হয় কলকাতা কেমিক্যাল কোম্পানির যাত্রাপথ। খগেন্দ্রচন্দ্র দাস, আর এন সেন এবং বি এন মৈত্র এদের নেতৃত্বে স্থাপিত হয় এই কার্যালয়। এছাড়াও কলকাতার তিলজলায় একটি অতিরিক্ত কারখানা নির্মিত হয় এই কোম্পানির। তার বন্ধু সুরেন্দ্রমোহন 1920 সালে তখন ডাকব্যাক ব্র্যান্ড নামে ছাতা এবং রেনকোট তৈরি করতে শুরু করেন। একই বছরে খগেন্দ্রচন্দ্র দাসও তার কোম্পানির প্রসার ঘটান এবং তৈরি করতে শুরু করেন প্রসাধন সামগ্রী। ক্রমেই কোম্পানিটি অত্যন্ত সফলতা লাভ করতে থাকে। মূলত নিম গাছের নির্যাসকে কাজে লাগিয়ে তিনি প্রসাধনের ধারণার সফল পদক্ষেপ নেন। নিম গাছের ভেষজ গুণের কথাই তিনি ভারতীয় পণ্যের প্রতীক হিসেবে প্রচার করেছিলেন। তৈরি করেছিলেন দুটি স্থায়ী ব্র্যান্ড, মার্গো এবং নিম টুথপেস্ট। নিতান্তই নিম্ন মূল্যে এই সমস্ত পণ্য তিনি বাজারে নিয়ে আসেন, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ সহজেই তা কিনতে পারে। এর পাশাপাশি তিনি ল্যাভেন্ডার ডিউ পাউডার সহ বেশ কয়েকটি অন্যান্য পণ্য তৈরি ও বাজারজাত করার শুরু করেন। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিটি দেশের সমস্ত প্রধান শহরে অফিস তৈরি করে। শুধু তাই নয়, আরও বেশি উৎপাদনের জন্য তামিলনাড়ুতে অতিরিক্ত কারখানাও স্থাপন করা হয়। এরপর কোম্পানিটি দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে আন্তর্জাতিক ব্যবসা শুরু করে এবং সিঙ্গাপুরেও তৈরি হয় ব্যবসায়িক চেন। স্বদেশী দর্শনে আজীবন বিশ্বাসী ছিলেন খগেন্দ্রচন্দ্র, এমনকি স্বাধীনতার পরেও কট্টর ব্রিটিশ বিরোধী ছিলেন তিনি। তার পোশাকেও তিনি ধরে রেখেছিলেন স্বদেশিয়ানা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে থেকে ফিরে আসার পর
তিনি শুধুমাত্র দেশীয় খাদির পোশাক পরতে পছন্দ করতেন। 1960 এরকম দশকে খগেন্দ্রচন্দ্র দাসের মৃত্যুর সময় তার ক্যালকাটা কেমিক্যাল কোম্পানিটি দক্ষিণ এশীয় অঞ্চলের সবচেয়ে সুপরিচিত এবং স্বীকৃত ব্যবসায় পরিণত হয়েছিল, জানেন? শুধু কেমিক্যাল দ্রব্য নয়, এই কোম্পানিটি শিল্প প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ তৈরির জন্য পরিচিত ছিল। শতবর্ষ পেরিয়ে এসেও বাজার ধরে রেখেছে তার অনন্য সৃষ্টি মার্গো সাবানটি। 100 বছর পুরনো সেই উদ্যোগের জন্য মহান বাঙালি নায়ক তথা স্বদেশী উদ্যোক্তা অবশ্যই শ্রদ্ধার দাবি রাখেন। সময় যায়, দুঃসময়ে আসে। খগেন্দ্রচন্দ্রের মৃত্যুর পরে তার বংশধরেরা হাল ধরেছিলেন কারখানার, ঠিকই, কিন্তু যা হয় আর কি। 2001 সালে মার্কো সাবানের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছিল নাকি 75 কোটি টাকা। জাপানের বিখ্যাত বহুজাতিক কোম্পানি হেঙ্কলের কাছে তা বিক্রি হয়ে যায়। আজও মার্কো সাবান বেরোয়, তাতে অবশ্য বাংলার বা স্বদেশী যুগের কোনো স্মৃতিচিহ্ন বোধহয় থাকে না। তো এই ছিল আজকের গল্প, মার্গো সাবান এর গল্প। যদি আমাদের গল্পের ইনফরমেশন এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানেই সত্যি। ধন্যবাদ।